হ্যালো, অর্হা প্লে ক্লাসে আমরা এখন পড়ব বাংলা ও জমিদার। 1797 খ্রিস্টাব্দে একটা নিলাম বসেছিল বর্ধমানে। আমরা বাঁদিকে পশ্চিমবঙ্গের মানচিত্রে আধুনিক বর্ধমান জেলাকে চিহ্নিত করেছি। বর্ধমানের রাজা খাজনা দিতে পারেননি, তাই নিলাম ডাকা হয়েছিল। নিলামে উপস্থিত ছিলেন বহু খরিদ্দার। বর্ধমানের রাজার অধীনে অনেকগুলি মহল বা এস্টেট বিক্রি হয়ে গেল সেগুলির সর্বোচ্চ মূল্য প্রস্তাবকের কাছে। কিন্তু ইউরোপীয় কালেক্টররা শীঘ্রই গল্পে অদ্ভুত মোড় আবিষ্কার করলেন। প্রথমত, অনেক ক্রেতাই রাজার প্রতিনিধি বা অনুজীবী, যারা রাজার হয়ে জমিগুলো কিনে নিয়েছে। দ্বিতীয়ত, 95% বিক্রয়ই হলো বানানো। রাজার এস্টেটগুলি জনসমক্ষে বিক্রি হলো, তবে তিনি তার জমিদারির নিয়ন্ত্রণ হারালেন না। এখন প্রশ্ন হলো, 1. কেন রাজা রাজস্ব প্রদানে ব্যর্থ হলো? 2. কারা ছিল ওই নিলামে খরিদ্দার? আর 3. এই কাহিনীটি তৎকালীন পূর্ব ভারতের গ্রামীণ এলাকাগুলির সম্বন্ধে কি বলতে চাইল? আপাতত আমরা প্রথম প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব, আর তার জন্য একটু দেখে নিই আমাদের আগের পর্বে আলোচনা করা বা না করা কিছু তথ্য। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পশ্চাতে যে আশাগুলি ব্রিটিশ কর্মকর্তারা করেছিলেন, সেগুলির মধ্যে প্রথমেই আসে আয়ের নিশ্চয়তা। এই ব্যবস্থায় রাজস্বের মাত্রা চিরস্থির থাকবে এবং নির্দিষ্ট সময়ে কোম্পানির ঘরে আসবে। তাই এই ব্যবস্থায় আয়টা সুনিশ্চিত হবে। আমরা আগে দেখেছি ইজারাদারি ব্যবস্থায় কিন্তু এই ব্যাপারটা ছিল না। ইজারাদাররা এক এক বছর এক এক রকমের রাজস্ব, এক এক পরিমাণের রাজস্ব কোম্পানিকে জমা দিত, যেটা কখনোই কোম্পানির কর্মকর্তাদের আশানুরূপ হয়নি। তাছাড়া ইজারাদারি ব্যবস্থা প্রজা অর্থাৎ কৃষক এবং ঔপনিবেশিক রাষ্ট্র উভয়ের জন্যই সর্বনাশা প্রমাণিত হয়েছিল। যদিও এই আয়ের নিশ্চয়তার এই ব্যাপারটিকে ঐতিহাসিক রণজিৎ গুহ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পশ্চাতে একমাত্র প্রেরণা হিসাবে দেখতে চাননি। আরও যে প্রেরণাগুলি ছিল সেগুলি এরকম: জমিতে ব্যক্তিগত মালিকানার সৃষ্টি। আশা করা হয়েছিল অতীতে ব্রিটেনের মতো এক শ্রেণীর ধনী ভূস্বামীদের উদ্ভব হবে। ব্রিটিশের পোষা এই নতুন ভূস্বামীরা কোম্পানির অনুগত হবে। দ্বিতীয়ত, উন্নতি সাধক ভূস্বামীর সৃষ্টি। এই নতুন ভূস্বামীদের যথেষ্ট পুঁজি এবং উদ্যোগ থাকবে কৃষির উন্নতি সাধনে। এবং সর্বোপরি, সেই সময়ের জনপ্রিয় অর্থনৈতিক তত্ত্ব ফিজিওক্রেসি অনুযায়ী কৃষির সমৃদ্ধি ও তার হাত ধরে পুঁজি নির্মাণ। আর জমিতে অধিকার সুনিশ্চিত ও নিরাপদ করলেই একমাত্র জমিতে প্রয়োজনীয় অর্থ বিনিয়োগের তাগিদ সৃষ্টি করা যাবে, তবেই আখেরে লাভ হবে কোম্পানির। কিন্তু কারা কৃষির সমৃদ্ধি আনতে পারবে, আবার চিরস্থির রাজস্ব ঠিক সময়ে জমা দিতে পারবে? এই প্রশ্নগুলো একটা সমস্যা সৃষ্টি করেছিল। তাই স্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়ার আগে লর্ড কর্নওয়ালিস নির্দেশ দিলেন কয়েকটি বিষয়ে বিস্তৃত ও সঠিক তথ্য সংগ্রহের। অনুসন্ধান কাজের নেতৃত্বে থাকলেন স্যার জন শোর। ইনি ছিলেন তৎকালীন রাজস্ব বিভাগের সচিব। 1787 থেকে 1789 খ্রিস্টাব্দে একদিকে চলল তথ্য সংগ্রহের কাজ, আর তার পাশাপাশি এলো ভূমি রাজস্ব ব্যবস্থার নীতি নির্ধারণের প্রশ্নে কর্নওয়ালিস, শোর, জেমস গ্রান্ট, যিনি ছিলেন দলিল বিভাগের সচিব, এদের মধ্যে দীর্ঘ বিতর্ক। অতঃপর কর্নওয়ালিসের যুক্তির সপক্ষে 1793 খ্রিস্টাব্দে খাজনা আদায়ের ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত করা হলো
রাজা ও তালুকদারদের সঙ্গে। এদের পরবর্তীকালে জমিদার বলে চিহ্নিত করা হলো। প্রসঙ্গত উল্লেখ্য, রাজা এই শব্দটি কোনো ক্ষমতাবান বড় জমিদারদের উচ্চ পদমর্যাদাকে চিহ্নিত করে, আর তালুকদার বলতে ছোট জমিদারদের বোঝানো হতো। বাংলা, বিহার ও ওড়িশা এর প্রতিটি অংশ জমিদারি সম্পত্তির অন্তর্ভুক্ত করা হলো। প্রতিটি অংশের ধার্য কর জমিদার দিতে পারলে তিনি ওই ভূসম্পত্তির মালিক হতে পারতেন, পুরুষানুক্রমে ওই সম্পত্তির ভোগাধিকার পেতেন, হাত বদল করতে পারতেন, কিন্তু নির্দিষ্ট দিনে ধার্য খাজনা মেটাতে না পারলে ইংরেজ সরকার সেই জমিদারিকে বাজেয়াপ্ত করত ও নিলামে বিক্রি করে দিত। এভাবেই জমিতে ব্যক্তিগত সম্পত্তি সৃষ্টি করা হতে থাকল। কর্নওয়ালিস বুঝেছিলেন অদূর ভবিষ্যতেই পুরনো শ্রেণীর জমিদারদের হটিয়ে তাদের জায়গায় জমির মালিক হবে ব্যবসায়ী মনোভাব সম্পন্ন কলকাতার বেনিয়ারা। ব্যাপকভাবে আশা করা হয়েছিল এই নতুন জমিদাররা পতিত জমি পরিষ্কার করবে, ফলে ভূসম্পত্তির দামও বাড়বে, কৃষির আশানুরূপ উন্নয়নও ঘটবে। এই বন্দোবস্তে উপেক্ষা করা হলো কৃষকের জমি ভোগ দখলের অধিকার, আর তাদের ঠেলে দেওয়া হলো প্রজার পর্যায়ে। আমরা এখন আগের এবং এখনের পরিস্থিতিকে একটু পাশাপাশি রেখে দেখব। আগে পরিস্থিতিটা এরকম ছিল, নবাব ছিলেন শাসক, জমিদার ছিলেন খাজনা আদায়কারী, আর জমির প্রকৃত মালিক ছিল কৃষক। কৃষক খাজনা দিত জমিদারকে, আর জমিদার ভূমি থেকে আদায় করা রাজস্ব প্রদান করত নবাবকে। এখন পরিস্থিতিটা কেমন হলো? কোম্পানি হলেন শাসক, জমিদার হলেন খাজনা আদায়কারী এবং জমির মালিক, আর কৃষক হয়ে গেল প্রজা। কৃষক আগের মতোই জমিদারদের খাজনা দিত এবং জমিদার সেই খাজনা পৌঁছে দিত শাসককে, অর্থাৎ কোম্পানিকে। কিন্তু বন্দোবস্তটি যদিও জমিদার ঘেঁষা, তবুও চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পর প্রথম দশকে জমিদাররা নিয়মিতভাবে রাজস্বের দাবি পূরণে ব্যর্থ হতে থাকে। কি ছিল এর পশ্চাতে কারণ? এক, রাজস্বের প্রারম্ভিক দাবি ছিল খুব উচ্চ। যেহেতু রাজস্বটা চিরস্থির করা হয়েছিল, তাই কোম্পানি মনে করেছিল যে যখন কৃষির উৎপাদন বাড়বে এবং কৃষিজ দ্রব্যের দাম বৃদ্ধি পাবে, তখন তা থেকে জমিদারদের যে আয়টা বৃদ্ধি পাবে, সেই সময়ে কোম্পানির ক্ষতিটাকে লাঘব করার জন্য প্রারম্ভিক পর্বে এই রাজস্বের মাত্রাটা উচ্চ রাখা খুব জরুরি। আর সেইভাবেই জমিদারদেরও বলা হলো যে তাদের যখন আয় বাড়বে তখন এই প্রারম্ভিক ক্ষতিটা লাঘব হয়ে যাবে। দ্বিতীয়ত, এই উচ্চ রাজস্বের দাবি করা হলো 1790-এর দশকে, যখন কৃষিজ দ্রব্যের দাম খুব পড়ে গিয়েছিল। রায়তরা রাজস্বের দাবি শোধ করতে পারেনি। স্বাভাবিকভাবেই কৃষকরা যদি ঠিক সময়ে ঠিক পরিমাণ রাজস্ব জমিদারদের না দেয়, তাহলে জমিদারদের পক্ষেও কোম্পানিকে ঠিক সময়ে ঠিকভাবে খাজনা দেওয়া সম্ভব হবে না। তৃতীয়ত, খাজনা ছিল অপরিবর্তনশীল। সূর্যাস্ত আইন অনুসারে জমিদারির অধিকার অক্ষুণ্ণ রাখতে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে জমিদারদের দেয় খাজনা কোম্পানিকে দিতে হতো। যদি তারা সেটা না দিতে পারত, তাহলে কোম্পানি সেই জমিদারিকে নিলামে উঠিয়ে বিক্রি করত এবং তা থেকে ক্ষতিপূরণ করত। চতুর্থত, চিরস্থায়ী বন্দোবস্ত প্রথম দিকে জমিদারদের রায়তদের কাছ থেকে খাজনা আদায়ের ক্ষমতাকে এবং জমিদারি চালানোর ক্ষমতাকেও সীমায়িত করে রেখেছিল। রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোম্পানি জমিদারদের ভূমিকাকে স্বীকার করেছিল, অপরিহার্য মনে করেছিল, কিন্তু তার সাথে সাথে জমিদারদের নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, তাদের চালনা করতে চেয়েছিল এবং
জমিদারি এলাকায় তাদের প্রভুত্বকে দমন করতে চেয়েছিল। বড় জমিদার অর্থাৎ রাজারা তাদের অধীনে সেনাদল রাখতেন, বিভিন্ন বিষয়ে বিভিন্ন বস্তুর ওপর শুল্ক ধার্য করতেন, পুলিশি ব্যবস্থার ওপরেও তাদের নিয়ন্ত্রণ থাকতো। আবার আঞ্চলিক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তাদের কাছারিতে বিচার সভাও বসত। এই সব কিছুকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হলো। কাছারিতে একজন কোম্পানির নিয়োজিত কালেক্টরকে রাখা হলো। এই কালেক্টরেট ব্যবস্থা ক্রমে একটা বিকল্প প্রভাব কেন্দ্রে পরিণত হলো, যারা বিভিন্নভাবে খুব বেশি রকমভাবে জমিদারদের সীমাবদ্ধ করতে শুরু করলো। কিন্তু খাজনা আদায় একটা চিরকালীন সমস্যা ছিল। খারাপ উৎপাদন এবং শস্যের নিম্ন অর্থমূল্য যেরকম দায়ী ছিল, সেরকমই কখনো কখনো আবার ইচ্ছাকৃতভাবে রায়তরা খাজনা দিতে দেরি করত। উচ্চ রায়ত যেমন জোতদার মণ্ডলরা জমিদারদের এরকম সমস্যায় পড়তে দেখলে খুব খুশি হতো। এসব ক্ষেত্রে জমিদারদের ক্ষমতা প্রদর্শনের বিশেষ কিছুই সুযোগ থাকতো না। ফলস্বরূপ জমি নিলামে উঠত। তাই চিরস্থায়ী বন্দোবস্তের বৌদ্ধিক উৎস যাই হোক এবং জমিদারদের ক্ষেত্রে যতই প্রবল উদারতায় মালিক শব্দটি ব্যবহৃত হোক না কেন, পূর্বের বলা বিষয়গুলি তাকে প্রকৃত ভূস্বামীতে রূপান্তরিত হতে দেয়নি এবং রাজস্বের খাজনা আদায়কারী বানিয়ে রেখেছিল বলেই মনে হয়। কিন্তু ইতিহাস এইটুকু নয়। এই মনে হওয়াটা কতটা ঠিক বা ভুল তা সম্পর্কেও আমরা জানব নিলামের পরের ঘটনা, তাদের খরিদ্দারদের ব্যাপারে আমাদের পরবর্তী পর্বে।